দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো আপ। ইন্ডিয়া জিতলে কি তিনিই প্রধানমন্ত্রী? বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ক্ষমতায় এলে কি তিনিই প্রধানমন্ত্রী হবেন? উত্তর দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি জানিয়েছেন, জোট ক্ষমতায় এলেও তিনি প্রধানমন্ত্রী হওয়ার দূরে নেই। পাশাপাশি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা নিয়ে জোট সঙ্গীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। রবিবার আপ বিধায়কের সঙ্গে একটি বৈঠক করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কেজরি। সেই ইস্তেহারে 10টি কেজরিওয়ালের গ্যারেন্টি বা প্রতিশ্রুতি পূরণের কথা জানিয়েছেন তিনি। সেই সময়ই তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে কেজরিকে প্রশ্ন করা হয়েছিল, বিরোধী জোট ইন্ডিয়া সরকার গড়লে তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা। উত্তরে তিনি বলেছেন, না, আমি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই, তবে জোট ক্ষমতা এলে তিনি কেজরিওয়ালের গ্যারেন্টি অবশ্যই পূরণ করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি ইস্তেহারের প্রতিশ্রুতি নিয়ে তিনি জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেছেন কিনা জিজ্ঞাসা করা হলে কেজরি বলেছেন, আমি জোট ইন্ডিয়ার শরিকদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করিনি, তবে আমার বিশ্বাস ইন্ডিয়ার সদস্যদের এই নিয়ে কোনো সমস্যা হবে না। আমি নিশ্চিত করছি যে প্রতিশ্রুতি পূরণ হবেই। তবে জোটসঙ্গীদের সঙ্গে এই নিয়ে আলোচনা না করার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। তিনি বলেছেন, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। সময় কম, অর্ধেক বুট হয়ে গিয়েছে, তবে আমি জানি যে স্কুল এবং হাসপাতাল খোলা নিয়ে ওদের কোনো আপত্তি থাকবে না। দিল্লিতে লোকসভা নির্বাচন 6ষ্ঠ দফায় 25 মে। তার 13 দিন আগে ইস্তেহার প্রকাশ করল আপ। আপ প্রধান জানিয়েছেন, তারা ক্ষমতায় এলে সারা দেশে 24 ঘন্টার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। তার মধ্যে প্রথম 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সবার জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা এবং বেসরকারি স্কুলের চেয়ে সরকারি স্কুলে উন্নত পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলি উন্নত করার কথাও বলা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্যারান্টি, ক্ষমতায় এলে চীনের হাত থেকে ভারতীয় ভূখণ্ড পুনরুদ্ধার করা হবে। বাতিল করা হবে মোদী সরকারের অগ্নিবীর প্রকল্প। কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করেছেন কেজরিওয়াল। জানিয়েছেন, ক্ষমতায় এলে বছরে 2 কোটি কর্মসংস্থানের পরিকল্পনা হবে। কৃষকরা তাদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। জিতলে দিল্লি পূর্ণরাজ্য হবে বলেও গ্যারেন্টি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইস্তেহার প্রকাশ করে কেজরি বলেছেন, এই 10টি গ্যারেন্টি নতুন ভারতের কথা মাথায় রেখে করা হয়েছে। প্রভু এখন মহাপ্রভু। সুশাসন রাজ্যে মহাপ্রভু হয়ে উঠেছেন টিআরএসপির প্রকল্প অধিকর্তা এস প্রভু। নিজের নামের গণ্ডি ছাড়িয়ে আরো উপরে উঠে গিয়েছেন, অর্থাৎ মহাপ্রভুতে রূপান্তরিত করেছেন নিজেকে। আর মহাপ্রভু মানে নিজেকে স্বয়ং কর্তৃপক্ষ ভেবে নেওয়া, সরকারি নিয়মনীতির জলাঞ্জলি দিয়ে নিজের মর্জি মাফিক চলা, এটাই তো মহাপ্রভু হওয়ার লক্ষণ। ঠিক এভাবেই চলছেন তিনি। একের পর এক নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে চলেছেন এই আইএফএস অফিসার। চাকরিতে যোগদানের সময়সীমা উল্লেখ না করেই অফার বিলি করা হয়েছে। গোটা ভারতবর্ষে নজির সৃষ্টি করে চলেছে ত্রিপুরা। সমস্যা হলো, বর্তমান সরকারের মন্ত্রীরা গোড়া থেকেই অত্যন্ত আমলা নির্ভর হয়ে পড়েছেন। আমলাদের বক্তব্যের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমলারা যেভাবে কাজ করে চলেন তাতেই সিলমোহর দিয়ে দেয় মন্ত্রীরা। ফলে আমলারাও নিজেদের রাজ্য সরকার ভেবে নিয়েছেন। আর এস প্রভুর মতো কেউ কেউ এই ফায়দাকে কাজে লাগিয়ে মহাপ্রভু স্তরে নিজেকে উন্নীত করেছেন। জোট, প্রতিপক্ষ জোট ও জোটহীন লড়াই। ভোটের একদিন আগে নিঝুম অদ্ভুত এক নীরবতায় স্থির হয়ে রয়েছে সিংহের শহর। সিংহের মতো পরাক্রমী হায়দার খলিফা আলী ইবনে আবি তালিবকে সম্মান জানিয়েই যে শহরের নাম, সেই শহরের ভোটের আগের নীরবতায় রেবেন্তু রেড্ডি, কেসিআর কিংবা আসাদুদ্দিন ওয়েসিদের আল্লাহ জিব্বায় লাগাম ধরেছে নির্বাচন কমিশন। নিজামের শহরে এখন শুধুই গোপন শোলা। 17 আসনে তেলেঙ্গানা ভূমে এই যে ইজ্জত রক্ষার লড়াই সব পক্ষের কাছেই। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় সোমবার সরাসরি লড়াই হচ্ছে
এই দাক্ষিণাত্যের মালভূমিতে। 2019-এর বুটে যেখানে প্রবল প্রতাপ দেখিয়েছিল কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি, সেখানে এবার তাদের টুটি টিপে ধরেছেন রেবন্ত রেড্ডির কংগ্রেস। বিজেপি এখানে সম্মান রক্ষার লড়াইয়ে আমাদের রাজ্যের সিপিআইএমের মতো পেছনে পেছনে হাঁটছে। চারমিনার গেটের এই শহরে এসে গা ঝাঁকুনি দিয়ে হঠাৎই যেন মনে হয়েছে কংগ্রেসে জাগরণ। 1993 সালের পরে ত্রিপুরায় বসবাসকারী মানুষেরা কোনোদিন আর কংগ্রেসের বারবারন্ত দেখেননি। দীর্ঘ সময়ে সিপিআইএম একতরফাভাবেই ত্রিপুরায় রাজ করেছে। এখন যেমন সময়টা বিজেপির, এখন গোটা ত্রিপুরা শুধু গেরুয়াময়। কংগ্রেসকে খুঁজে পাওয়া যেন দুষ্কর। এই কারণে ত্রিপুরায় কংগ্রেসকে সিপিআইএমের কাঁধে ভোট দিতে হয়েছে। যাদের সঙ্গে ছিল আজীবনের লড়াই, এরাই এখন বন্ধু হয়েছে। কিন্তু দেশের বৃহত্তম এই শহরে এসে হঠাৎই যেন মনে হয়েছে কে বলে কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না। কে বলে দেশ থেকে মুছে গিয়েছে কংগ্রেস, সবচেয়ে প্রাচীন এই দলটি। কে বলে কংগ্রেস এখন ইতিহাস। রেবন্ত রেড্ডিরা দাক্ষিণাত্যের এই মালভূমিতে কংগ্রেসের পতাকাকে এই বছরই একেবারে গেড়ে দিয়েছেন, এমনভাবে যেখানে প্রবল প্রতাপশালী কে চন্দ্রশেখর রাওকে পর্যন্ত হাত তুলে মসনদে ছেড়ে দিতে হয়েছে। এখানে শাসন ক্ষমতায় এখন কংগ্রেস। গোটা দেশে কংগ্রেসের দুঃখের সাগরে তেলেঙ্গানা যেন আশার এক উজ্জ্বল প্রদীপ। ভোটের আগের দিন আমাদের রাজ্যে যেমন করে বিজেপির রমরমা, নির্বাচন কমিশনের চোখ রাঙ্গানিকে পাশে রেখেও এখানে ওখানে শাসকের জটলা একটু অ্যাডভান্টেজ, ঠিক তেমনটাই এখানে অ্যাডভান্টেজ আছে কংগ্রেসের। লড়াই সেখানেই। 2019 সালে লোকসভা ভোটে তেলেঙ্গানায় মোট 17টি আসনের মধ্যে 9টি চলে গিয়েছিল কেসিআরের ভারত রাষ্ট্রীয় সমিতিতে। 4টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, আর 3টি আসন নিয়ে 3 নম্বরে কংগ্রেস। এবার পরিস্থিতি একেবারেই আলাদা হয়ে গিয়েছে। এই রাজ্যের ক্ষমতা দখল করেছে কংগ্রেস, এখন ঘোড়ার বেগে ছুটছে। এরপরেই লড়াই দিচ্ছে বিআরএস। বিজেপিকে এখানে লড়তে হচ্ছে আগেরবারের দ্বিতীয় স্থান ধরে রাখার জন্য। দেশের শাসন ক্ষমতায় থাকা দলটির কি করুণ অবস্থা এখানে ভোটের আগের দিনই তা স্পষ্ট। সোমবার এই রাজ্যে একযুগে 17 আসনেরই ভোট। দেশের ব্যস্ততম শহরগুলির মধ্যে অন্যতম। সাইবার সিটিতে বিষম এক নীরবতায় প্রবল ভোট লড়াইয়ের যেন মর্মগন্ধ। তবে হায়দ্রাবাদে কিন্তু না কংগ্রেস, না বিআরএস, না বিজেপি, কারোরই তেমন কোনো দাপট নেই। এখানে একজনই বস, তার নাম আসাদুদ্দিন ওয়েসি। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমির এর একমাত্র জীবন্ত প্রদীপ। তিনি একমাত্র সাংসদ এবং তিনি দলের প্রধান। অথচ হায়দ্রাবাদে তার প্রভাব এবং প্রতিপত্তি ঈর্ষণীয়। কোন অঙ্কে তার এই প্রভাব, তা অবশ্য অন্য প্রসঙ্গ। তবে এই শহরে মুসলিম ভোট উল্লেখযোগ্য সংখ্যায় বৃদ্ধি পাওয়ায় তার প্রতিপত্তির একটা বড় কারণ রয়েছে। কিন্তু সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তেলেঙ্গানার মতো রাজ্যকে কবজা করার জন্য বিজেপি কেমনভাবে ঝাঁপিয়ে পড়তে পারে তা ত্রিপুরার মতো 2টি লোকসভা আসনের দিকে তাকালেই স্পষ্ট। দেশের সরকার গড়ার ক্ষেত্রে যে রাজ্য থেকে মাত্র 2 জন সাংসদের সমর্থন পাওয়া সম্ভব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমেত বিজেপির শীর্ষ নেতারা যখন মাটি কামড়ে থাকেন, দলের তাবড় তাবড় নেতারা সর্বশক্তি নিয়ে আঁকড়ে ধরেন গোটা রাজ্যকে, সেখানে 17টি লোকসভা আসনের রাজ্য তেলেঙ্গানাকে গ্রাস করতে বিজেপি কি করতে পারে তা সহজেই অনুমেয়। কিন্তু এতদিন এই রাজ্যে কে চন্দ্রশেখর রাওয়ের প্রভাব বর্তমানে কংগ্রেসের রেবন্ত রেড্ডিদের প্রতাপের সামনে বিজেপি ঠিকমতো ভাবে যেন ফনাই তুলতে পারছে না। ত্রিপুরায় বিজেপিকে বাড়তে দিয়ে মানিক সরকারেরা যে রাজনৈতিক ভুল করেছিলেন, সেই ভুল যেমন করতে রাজি ছিলেন না কে চন্দ্রশেখর রাও, তেমনি রেবন্ত রেড্ডিরাও আরও বেশি সতর্কিত। যে কারণে বিজেপি এখানে ফুস করছে কিন্তু ফনা তুলতে পারছে না। তবে দলটির যে পরিমাণ আগ্রাসী মনোভাব এবং দলের নেতারা যেভাবে সূক্ষ্ম চালে গুটি গুটি পায়ে এগুলোর চেষ্টা করছেন,
এতে আগামী দিনে বিজেপির হাতের তালুতে যে চলে যাবে না রাজ্যটি, তা কেই বা বলতে পারে। তবে সোমবারের ভোটে তেলেঙ্গানায় যাদের দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে তারা হলেন হায়দ্রাবাদের কেন্দ্রের আসাউদ্দিন ওয়েসি, সেকেন্দ্রাবাদের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি, মালকাজগিরি কেন্দ্রের বিজেপি প্রার্থী এটেলা রাজেন্দর, করিমনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি ববি সঞ্জয় কুমার অন্যতম।